1999 সালের ডিসেম্বর, শীতের সন্ধ্যা। নেপালের কাঠমান্ডু বিমানবন্দর থেকে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা দিল একটি যাত্রীবাহী বিমান, ইন্ডিয়ান এয়ারলাইন্স IC-814। যাত্রীরা কেউ ফিরছিলেন নিজের ঘরে, আবার কেউ যাচ্ছিলেন পরিবারকে নিয়ে বড়দিনের ছুটি কাটাতে, আবার কেউ যাচ্ছিল অফিসের কাজের জন্য। সবার মুখে ছিল নিশ্চিন্ত হাসি এবং ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই বিমান হয়ে উঠল ভয় আর আতঙ্কের কারাগার। যাত্রীদের হাত থেকে কেড়ে নেওয়া হলো স্বাধীনতা, তাদের চোখের সামনে দাঁড়িয়ে গেল সশস্ত্র ছিনতাইকারী। আজ আমরা আপনাদের শোনাবো ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান ছিনতাইয়ের গল্প, কান্দাহার IC-814 এর কাহিনী। এই কাহিনী শুধু একটি বিমান ছিনতাই নয়, এটি ছিল এক কূটনৈতিক যুদ্ধ, এক মানবিক ট্র্যাজেডি এবং এক ভয়ঙ্কর শিক্ষা। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব সেই ভয়াবহ 7 দিনের যাত্রায়, যেখানে আমরা জানবো কাঠমান্ডু থেকে কান্দাহার পর্যন্ত বিমানের ভেতরের আতঙ্ক, ছিনতাইকারীদের রক্তাক্ত খেলা, ভারত সরকারের অসহায় সিদ্ধান্ত আর যাত্রীদের চোখের জল মেশানো বেঁচে ফেরার কাহিনী। এই সেই গল্প যেখানে এক দেশের সরকারকে হাঁটু গেড়ে 3 জন কুখ্যাত সন্ত্রাসীকে মুক্তি দিতে হয়েছিল, এবং এটাই সেই গল্প যেখানে এক পরিবার তাদের প্রিয়জন হারিয়েছিল সন্ত্রাসীদের ছুরির আঘাতে। এবং এটাই সেই গল্প যা আজও ভারতের জাতীয় নিরাপত্তার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে। অধ্যায় 1, উড্ডয়ন ও ছিনতাইয়ের শুরু। 1999 সালের 24শে ডিসেম্বর, শীতের এক সকাল, নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। সকাল 8:20 রানওয়ে থেকে উড্ডয়ন করলো ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC-814। এটি ছিল একটি এয়ারবাস A300। বোর্ডে ছিলেন 176 জন যাত্রী এবং 15 জন ক্রু। বিমানের ভেতরকার পরিবেশ ছিল স্বাভাবিক। শিশুরা খেলছিল, কেউ বই পড়ছিল, আবার কেউ জানালা দিয়ে হিমালয়ের বরফ ঢাকা চূড়াকে দেখছিল। অনেকে বড়দিন আর নতুন বছরের ছুটিতে বাড়ি ফিরছিলেন, আবার কেউ যাচ্ছিলেন ব্যবসায়িক কাজে। সবাই ভেবেছিলেন এটা হবে আর 5টা যাত্রার মতোই স্বাভাবিক, কিন্তু ভাগ্য লিখেছিল অন্য একটি কাহিনী। উড্ডয়নের কিছু সময় পরেই, অর্থাৎ বিকেল গড়াতেই, বিমানের ভেতরে হঠাৎ এক অদ্ভুত অস্বাভাবিকতা দেখা দিল। কিছু যাত্রী হঠাৎই উঠে দাঁড়ালেন, তাদের মুখ আংশিক ঢাকা, হাতে ধারালো অস্ত্র আর কারো হাতে বন্দুক সদৃশ্য জিনিস। এখানেই তাদের চিৎকার ছিল, কেউ নড়বে না, বিমান এখন আমাদের নিয়ন্ত্রণে। মুহূর্তের মধ্যেই কেবিনের ভেতর নেমে এলো মৃত্যু ভয়। মায়েরা শিশুদের বুকের কাছে জড়িয়ে ধরলেন, অন্যদিকে বৃদ্ধরা চোখ বুজে প্রার্থনা করতে লাগলেন। ক্রু মেম্বাররা আতঙ্কে অবশ, আর ককপিটে বসে পাইলটরা জরুরি কোড পাঠালেন নিয়ন্ত্রণ কক্ষে। এই 5 জন ছিনতাইকারী ছিল পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনের সদস্য। তাদের উদ্দেশ্য ছিল শুধু বিমান দখল করা নয়, বরং ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করা। সন্ত্রাসীরা এখানে ঘোষণা দিল বিমানকে দিল্লিতে নয়, বরং অন্য জায়গায় নিয়ে যেতে হবে। যাত্রীরা তখন সম্পূর্ণ স্তব্ধ। প্রতিটি মিনিট হয়ে উঠছিল জীবনের জন্য ভয়ঙ্কর পরীক্ষা। যে যাত্রা শুরু হয়েছিল আনন্দের মধ্যে দিয়ে, তা এখন রূপ নিয়ে নিল মৃত্যু ভীতির অন্ধকারে। এবং এভাবেই শুরু হলো ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্লেন হাইজ্যাকের প্রথম অধ্যায়। অধ্যায় 2, বিমানের ভয়াবহ যাত্রা। বিমান তখন সম্পূর্ণভাবে ছিনতাইকারীদের নিয়ন্ত্রণে। পাইলট আর ক্রুদের গলায় ছুরি ঠেকিয়ে নির্দেশ দেওয়া হলো দিল্লির দিকে নয়, বিমানের পথ পরিবর্তন করো। প্রথম গন্তব্য ছিল ভারতের অমৃতসর বিমানবন্দর, কিন্তু সন্ত্রাসীরা চেয়েছিল দ্রুত জ্বালানি ভরিয়ে আবার উড়ে যেতে। অমৃতসরের এয়ারপোর্টে নামার সময় ভারতীয় কর্তৃপক্ষ চেষ্টা করছিল সময়কে নষ্ট করতে। এখানেই তারা বিমানের টায়ারকে পাংচার করারও পরিকল্পনা করেছিল, যাতে ছিনতাইকারীদের আর উড্ডয়নের সুযোগ না থাকে। কিন্তু শেষমেশ সেই পরিকল্পনাও ভেস্তে যায়। অমৃতসর থেকে আবার আকাশে উঠল IC-814। এবার তাদের গন্তব্য ছিল পাকিস্তানের লাহোর। কিন্তু পাকিস্তান প্রথমে বিমানকে নামতে দিতে চায়নি, কারণ তারা জানতো আন্তর্জাতিক চাপ তৈরি হবে। ঘন্টার পর ঘন্টা বিমান ঘুরতে থাকলো আকাশে। যাত্রীদের আতঙ্ক আরো বেশি বাড়তে লাগলো। অবশেষে জ্বালানি ফুরিয়ে আসছিল বলে লাহোরে নামতে দেওয়া হলো। এয়ারপোর্টের চারিদিকে ছিল সশস্ত্র সেনা। সেখানে কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পর বিমান আবার আকাশে তুলে দেওয়া হলো। আর গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই। দুবাইতে নামার পর ছিনতাইকারীরা কিছু যাত্রীকে মুক্তি দেয়। এই সময়ের মধ্যে কয়েকজন অসুস্থ ও মহিলা যাত্রী নেমে আসতে পেরেছিলেন, কিন্তু বাকিদের ভাগ্যে তখনও রয়ে গেল ভয়ঙ্কর অপেক্ষা। অবশেষে বিমান উড়ে যায় আবার আফগানিস্তানের আকাশে। অবশেষে বিমানটি নেমে যায় কান্দাহারের তালিবানের শক্ত ঘাঁটিতে। কান্দাহার এয়ারপোর্টে নামতেই দৃশ্যটা ছিল শিহরণ জাগানো। তার পাশে দাঁড়িয়ে আছে তালিবান যোদ্ধারা, হাতে
ভারী অস্ত্র। বিমানকে ঘিরে তারা তৈরি করলো এক ভয়ঙ্কর পরিবেশ। এখানে যাত্রীরা বুঝতে পেরে যায় এখন তারা শুধুমাত্র ছিনতাইকারীদের নয়, বরং তারা এখন তালিবানদের দয়ার উপরেও নির্ভরশীল। বিমানের ভেতরে তখন শুরু হলো নতুন এক দুঃস্বপ্ন। খাবারের সংকট, জলের অভাব, চিকিৎসার সুযোগ নেই, আর প্রতিটি মুহূর্তে জীবনের উপর ঝুলে থাকা মৃত্যু ভয়। এভাবেই ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান যাত্রা গড়িয়ে গেল কান্দাহারের অন্ধকারে। অধ্যায় 3, ছিনতাইকারীদের দাবি। কান্দাহারের মরুভূমিতে দাঁড়িয়ে ইন্ডিয়ান এয়ারলাইন্স IC-814 ভেতরে তখনও 160-এর বেশি মানুষ আতঙ্কে কাঁপছে। তাদের চোখে শুধুমাত্র একটাই প্রশ্ন, ছিনতাইকারীরা আসলে কি চাইছে। অবশেষে সেই দাবি সামনে এলো। ছিনতাইকারীরা জানালো ভারত সরকারকে অবিলম্বে 3 জন কুখ্যাত সন্ত্রাসীকে মুক্তি দিতে হবে, তাহলে বিমান থেকে একে একে যাত্রীদের হত্যা করা হবে। এখন প্রশ্ন, তারা কারা? প্রথম জন মাসুদ আজহার, একজন কুখ্যাত জঙ্গি নেতা, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন হরকাত উল আনসারের শীর্ষ ব্যক্তি। ভারতের কারাগারে বহু বছর ধরে বন্দী ছিল। তারই মুক্তি ছিল এই হাইজ্যাকের মূল উদ্দেশ্য। পরে সেই প্রতিষ্ঠা করে জোশি মোহাম্মদ, যারা 2001 সালে ভারতীয় সংসদে হামলা করে এবং 2019 সালে পুলওয়ামা হামলার জন্য দায়ী। দ্বিতীয় জন ছিলেন উমর শাহিদ শেখ, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্র থেকে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে। কাশ্মীরে বিদেশি পর্যটকদের অপহরণের অভিযোগে ভারতীয় জেলে বন্দী ছিল। পরে পাকিস্তানে গিয়ে সাংবাদিক ড্যানিয়েল পাল হত্যার নৈপথ্যে থাকে। এবং তৃতীয় জন ছিল মুস্তাক আহমেদ জং। এই সন্ত্রাসবাদীটি কাশ্মীর উপত্যকায় বহু হামলার সঙ্গে যুক্ত ছিল। ভারতের কাছে এই 3 জনই ছিল বড় মাথা ব্যথা। ছিনতাইকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছিল এই 3 জন মুক্তি না পেলে যাত্রীদের বাঁচানো যাবে না। এই সময়ে ভারতের সরকার পড়ল সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখে। একদিকে 176 জন নিরীহ যাত্রীর জীবন, অন্যদিকে 3 জন বিপজ্জনক জঙ্গিকে মুক্তি দিলে ভবিষ্যতে আরো ভয়ঙ্কর বিপদ। বিমানের ভেতরে যাত্রীরা আতঙ্কে কাঁপছিলেন। সন্ত্রাসীরা প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছিল। তাদের হুমকি ছিল যদি দেরি হয় তবে একে একে লাশ নামানো হবে। এইভাবেই শুরু হলো ভারতের এক ভয়ঙ্কর কূটনৈতিক লড়াই, যেখানে প্রতিটি ঘন্টা এবং প্রতিটি মিনিটই ছিল মৃত্যুর কাউন্টডাউন। অধ্যায় 4, ভারত সরকারের দ্বিধা ও আলোচনা। কান্দাহারের মরুভূমিতে থাকা বিমানটি যেন গোটা ভারতকে অবরুদ্ধ করে ফেলেছিল। ভেতরে 176 জন মানুষ মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছে, আর বাইরে ভারত সরকার তীব্র চাপে পড়েছে। 24শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত পুরো এক সপ্তাহ দিল্লির রাজনীতির প্রতিটি মিনিট যেন ইতিহাসের পাতায় গেঁথে গেল। তৎক্ষণাৎ প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, বিদেশ মন্ত্রী ছিলেন যশবন্ত সিং এবং প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন জর্জ ফার্নান্ডেজ। সরকারি বৈঠকগুলো ছিল ভয়ঙ্কর চাপের মধ্যে। একদিকে ছিল পরিবারগুলির কান্না, আমাদের আপনজনদের বাঁচান, অন্যদিকে ছিল গোয়েন্দাদের সতর্কবার্তা। এই 3 সন্ত্রাসী মুক্তি পেলে ভবিষ্যতে ভারতকে রক্তাক্ত করবে। নয়াদিল্লির জোরালো আলোচনায় দুটো পক্ষ তৈরি হয়ে যায়। একদল বলছিল যাত্রীদের বাঁচাতে হলে ছিনতাইকারীদের দাবি মেনে নিতে হবে, অন্য দল বলছিল ভারত কখনো সন্ত্রাসীদের সঙ্গে আপোষ করতে পারে না। আন্তর্জাতিক কূটনীতি তখন আরো জটিল করে তুলেছিল পরিস্থিতি। পাকিস্তান মুখে সাহায্যের প্রতিশ্রুতি দিলেও কার্যত নীরব ছিল। অন্যদিকে আমেরিকা বলল আমরা ভারতকে সাহায্য করতে পারি, তবে কোনো সামরিক পদক্ষেপে আমরা জড়াবো না। আর আফগানিস্তানের কান্দাহার তখন সম্পূর্ণভাবে তালিবানের নিয়ন্ত্রণে। প্রতিদিন রাতে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক চলত, আর প্রতিদিন ভোরে কান্দাহার থেকে আসত নতুন হুমকি। যাত্রীরা ভেতরে ক্ষুধার তৃষ্ণায় কষ্ট পাচ্ছিলেন, আবার অনেকেই অসুস্থ হয়েও পড়েছিলেন। অন্যদিকে বাইরে পরিবারগুলো প্লেস ক্লাবের সামনে, রাস্তায়, এমনকি মিডিয়ার ক্যামেরার সামনে আর্তনাদ করছিল। এই সময় সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটল। একজন যাত্রী, যার নাম ছিল রূপেন কাত্তাল, ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত হলেন এবং তার মৃতদেহকে বিমানের বাইরে নামিয়ে দেওয়া হলো। এই ঘটনায় গোটা দেশ কেঁপে উঠল এবং জনগণের চাপ চরমে পৌঁছলো। সরকার তখন বুঝলো সময় খুব কম, হয় আলোচনা করে সমাধান, নয়তো আরো রক্তাক্ত ঝরবে। এইভাবেই ভারত সরকার ধীরে ধীরে এগিয়ে গেল এক ভয়ঙ্কর সিদ্ধান্তের দিকে। অধ্যায় 5, বন্দি বিনিময়ের সিদ্ধান্ত। 7 দিন কেটে গেছে এবং কান্দাহারে IC-814 বিমানের যাত্রীরা মৃত্যু ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছেন। অবশেষে ভারত সরকারকে নিতে হয় সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। তৎকালীন বিদেশ মন্ত্রী যশবন্ত সিং নিজেই নেতৃত্ব নেন, তার সঙ্গে সিকিউরিটি ও কূটনৈতিক টিমের বিশেষজ্ঞরা কাজ শুরু করেন। লক্ষ্য স্পষ্ট, যাত্রীদের জীবনকে রক্ষা করা। 3 জন কুখ্যাত সন্ত্রাসীর মুক্তির জন্য ভারতের তরফ থেকে একটি পরিকল্পনা তৈরি হলো। যশবন্ত সিং নিজে গিয়ে
কাবুলে পৌঁছলেন। সেখানেই তালিবান এবং ছিনতাইকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়। এদিকে দেশে জনমত চাপের মধ্যে জনগণ ক্ষুব্ধ, পরিবার কান্নায় ভেঙে পড়ছে এবং মিডিয়ার মধ্যে অশান্তি। কিন্তু সন্ত্রাসীদের হুমকি স্পষ্ট, যদি 3 জন মুক্তি না পায় প্রতিদিন একজনকে হত্যা করা হবে। অবশেষে ভারতের পক্ষ থেকে অনুমোদন দেয়া হলো, 3 জন সন্ত্রাসীকে মুক্তি দেয়া হবে, বিনিময়ে যাত্রীদের নিরাপদ ফেরত। বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হলো নিরাপদভাবে, সন্ত্রাসীরা মুক্তি পায় এবং যাত্রীরা অবশেষে ভারতের মাটিতে ফিরতে পারে। এই সিদ্ধান্ত যে কতটা কষ্টকর ছিল তা শুধু সরকারই জানে। একদিকে জীবন রক্ষা করতে হবে, অন্যদিকে দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে। এই বিনিময় ভারতের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও চরম চাপের কূটনৈতিক সিদ্ধান্ত হিসাবে ধরা হয়। এইভাবে সমাপ্ত হলো 7 দিনের ভয়ঙ্কর কান্দাহার নরক যাত্রা। যাত্রীরা ফিরে পেলেন জীবনের স্বাধীনতা, কিন্তু এই ঘটনা চিরকাল ভারতের জাতীয় নিরাপত্তার ইতিহাসে গভীর ছাপ ফেলেছে। অধ্যায় 6, ছিনতাইয়ের সমাপ্তি ও যাত্রীদের ফেরা। সন্ত্রাসীদের মুক্তির পর অবশেষে IC-814 এর যাত্রীরা ফিরে এলেন নিরাপদে। এটি ছিল 7 দিনের এক ভয়ঙ্কর যাত্রা, জীবন মৃত্যুর খেলা, আতঙ্ক, ক্ষুধা, তৃষ্ণা ও মানসিক অত্যাচার। যাত্রীরা অবশেষে দেখলেন পরিবারের মুখ, তাদের বুকের আঘাত মুছে গেল। কেউ হাসতে শুরু করলেন, আবার কেউ কাঁদলেন আনন্দে। এই পুনর্মিলন ছিল তাদের জীবনের সবচেয়ে মধুর মুহূর্ত। কিন্তু যাত্রীর জীবন তবে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। শারীরিক ক্ষতি এবং মানসিক ট্রমা, এই ঘটনা তাদের চিরকাল মনে থাকবে। ভারতের নাগরিকরা শিখলেন এক দেশের নাগরিকদের জীবন রক্ষা করতে সরকারের কখনো কঠিন সিদ্ধান্তকে নিতে হয়। একদিকে তাদের নিরাপত্তা, অন্যদিকে দেশের ভবিষ্যতের ঝুঁকি। এই যাত্রার মাধ্যমে শুধু যাত্রী নয়, পুরো দেশ শিখলো এক গুরুত্বপূর্ণ শিক্ষা: নিরাপত্তা, সতর্কতা ও কূটনৈতিক ক্ষমতা কখনো কমিয়ে দেখা যায় না। IC-814 এর এই নরক যাত্রা চিরকাল ভারতের ইতিহাসে থাকবে এক ভয়ঙ্কর ও শিক্ষণীয় অধ্যায় হিসাবে। অধ্যায় 7, ঘটনার পরিণতি ও ভারতের শিক্ষা। IC-814 হাইজ্যাক শুধু 7 দিনের ভয়ঙ্কর নরক যাত্রা নয়, বরং এটি ভারতের কূটনৈতিক ও নিরাপত্তা নীতিতে এক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে গেছে। যাত্রীদের মুক্তি সত্ত্বেও 3 জন ছিনতাইকারী মাসুদ আজহার, উমর শাহিদ শেখ এবং মুস্তাক জং পরবর্তীতে আরো ভয়ঙ্কর কার্যকলাপে জড়িয়ে পড়ে। মাসুদ আজহার প্রতিষ্ঠা করে জসি মোহাম্মদ, যারা পরবর্তী বছরগুলোতে ভারতের জন্য বড় হুমকি হয়ে ওঠে। ভারতীয় নিরাপত্তা বাহিনী এই ঘটনার পর সিদ্ধান্ত নেয় বিমান নিরাপত্তা বাড়ানো হবে, কেবিন ক্রুদের প্রশিক্ষণ আরো শক্তিশালী করা হবে এবং বিদেশি সহযোগিতার মাধ্যমে সন্ত্রাস বিরোধী নীতি জোরদার করা হবে। এই ঘটনা ভারতীয় নাগরিকদের জন্য একটি গভীর শিক্ষা। একটি দেশের নাগরিকদের জীবন কখনো কখনো সরকারকে কঠিন ও বিতর্কিত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। IC-814 এর কাহিনী আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, নিরাপত্তা কখনোই অবহেলা করা যাবে না এবং সন্ত্রাসবাদের হুমকি বাস্তব এবং তা মোকাবিলা করার জন্য প্রয়োজন পরিকল্পনা এবং কূটনৈতিক সক্ষমতাকে নেওয়া। এমনকি মানবিক দায়িত্ব কখনো নীরবভাবে ত্যাগ করা যায় না। আজও এই ঘটনা ভারতের ইতিহাসে কালো অধ্যায় হিসাবে রয়ে গেছে, কিন্তু এর শিক্ষা সবসময় আমাদের পথ প্রদর্শক। শেষ কথা হলো এই যে IC-814 কান্দাহার বিমান ছিনতাই শুধুই এক ট্র্যাজেডি নয়, এটি একটি শিক্ষা, এক সতর্কবার্তা আর এক স্মরণীয় অধ্যায়, যা আজও ভারতের নিরাপত্তা নীতি ও কূটনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।